এই প্রশ্নের উত্তর আমার দেওয়ার কথা না। আসলে কে থাকবে না হবে ডেফিনেটলি সিলেক্টররা তো নিশ্চয়ই কোনো প্ল্যান করে রেখেছেন। খুব ইম্পর্টেন্ট লিটন থাকাটা ড্রেসিং রুমে। লিটন তো খুব ভালো মাথা ডেফিনেটলি। খালি টি-20 লিটন যে কোনো ফর্মেটেই ক্যাপ্টেন হতে পারে আসলে। মানে অন্যায় কিছু না যদি 3 ফর্মেটে যেন ক্যাপ্টেন থাকে। বিসিবি হয়তো আমাকে সেই যোগ্য মনে করে না এরকম বড় কোচের ব্যাপারে। খুব ইম্পর্টেন্ট লিটন থাকাটা ড্রেসিং রুমে আসলে এরকম একটা দেশ সেরা প্লেয়ার ড্রেসিং রুমে আছে উইথ দ্য ইয়াংস্টার্স, মানে যারা হয়তোবা এখানে অনেক ফিউচার বাংলাদেশ ক্রিকেটার আছে হয়তোবা। 19-এর 2টা প্লেয়ার আছে, 19-এর অধিনায়ক আছে এখানে। তো আমার মনে হয় লিটন থেকে অনেক কিছু শিখতে পারছে ওরা। লিটন মাঠটা হ্যান্ডেল করতে পারছে, তামিমকে দিয়ে সাথে সাপোর্ট, এটাও মানে তামিমের জন্য একটা বড় প্লাস পয়েন্ট। ও লিটন কিভাবে চিন্তা করছে, কিভাবে প্ল্যানিং করছে, বলিং হ্যান্ডলিং, এটাও তামিম শিখছে আমার মনে হয়। সুতরাং অবশ্যই ওর লিটনের ড্রেসিং রুমে থাকা একটা বাড়তি অনুপ্রেরণা তো অবশ্যই পুরো দলের জন্য। এবং আমার মনে হয় যে আপনি প্রশ্নটা ছিল যে শিক্ষার, আমার মনে হয় যে এটা শেষ নাই। মানে লিটনের এক্সপিরিয়েন্স শেয়ার করা, এটাও তো ওরা মানে হয়তো লিটন ড্রেসিং রুমে না থাকলে কোনো সময় কথাও বলতে পারতো না বা ওরকম ভাবে হতো না। বাট এখন থাকাতে যাতে যখন লিটন ড্রেসিং রুমে থাকছে আমার মনে অনেক কিছু শেয়ার হচ্ছে ওদের সাথে, এটা দিয়ে ভালো। ওরা লিটন সেটা প্রথম ম্যাচে এতটা ক্লোজ ছিল না, এখন যতটা ক্লোজ হয়ে গেছে বা ফ্রি আছে, লিটন ওদের সাথে অনেক কথা বলতেছে বা হেল্প করতেছে। গুড সাইড হলো এটাই আসলে সত্যি কথা বলতে। বাইরে একটা কোশ্চেন করব, আর শামীম পাটোয়ারিকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয় না। আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেক টাকা, সেটা কতটা দুঃখজনক? শামীম পাটোয়ারি অনেক ভালো করছে দেখুন, এটা আসলে এই প্রশ্নের উত্তর আমার দেওয়ার কথা না। আসলে আসলে কে থাকবে না হবে ডেফিনেটলি সিলেক্টররা তো নিশ্চয়ই কোনো প্ল্যান করে রেখেছেন। বাট শামীম আছে বা এরকম আরো অনেক রাখতে পারতো। বাট আপনি একটা তো মেজারমেন্ট করতে হবে। আপনি দেখুন সারা দেশের সব প্লেয়ারকে কন্ট্রাক্টে আনতে পারবেন না, সেটা একটা কথা হয়তো বা, সেটাও ওরা চিন্তা করেছেন। বাট ডেফিনেটলি শামীম তো আমাদের পাইপলাইনে আছেই, ভালো প্লেয়ার। যখন মনে হবে তখন তো ন্যাশনাল টিম যখন খেলবে তখন এমনি কন্ট্রাক্টেড হয়ে যাবে, সেটাতে আর বলতে হবে না। বাট এটা সিলেক্টরদের কল আসলে। সুজন ভাই, টি-20 ক্যাপ্টেন্সিতে এখন অনেকের ব্যাপারে আলোচনা হচ্ছে, লিটনের ব্যাপারটা আসলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, তাসকিন আছেন। আপনার কি মনে হয় আমরা যে অবস্থানে আছি আমাদের ক্রিকেটে 3 ফরম্যাটের আলাদা আলাদা ক্যাপ্টেন থাকা উচিত কিনা, কিংবা যদি টি-20 কথা চিন্তা করি তাহলে কি লিটন কিংবা তাসকিনদের সময় এসেছে কিনা, বা তারা কতটুকু আসলে ডেলিভার করতে পারে? না, আমি এটা সবসময় বলি যে আসলে এটা কোনো মানে অন্যায় কিছু না যদি 3 ফরম্যাটে যেন ক্যাপ্টেন থাকে। আমাদের দেশের কি আছে না সেটা ইম্পর্টেন্ট না। যদি আপনি মনে করেন যে 3 ফরম্যাটে 3জন ক্যাপ্টেন দেওয়া উচিত বা দিলে খারাপ হবে না, তাহলে দিতে পারেন, যার প্রেশারটা অনেকটা হবে। বাট সাদা বলে আমি সবসময় মনে করি যে একজন অধিনায়ক থাকাটাই ভালো ছিল, যেহেতু এই ফরম্যাটটাতে থাকে টেস্ট ম্যাচ অথবা অন্য ব্যাপার হতে পারে। বাট ঠিক আছে, তারপরেও ঠিক আছে যে আপনি মানে ক্যাপ্টেনদের প্রেশার কমাতে হয়তো বা যদি একটা ক্যাপ্টেনের জন্য বেশি প্রেশার হয়ে যায় সেটাও থাকতে পারে। আমি জানি না শান্তর জন্য প্রেশার হচ্ছে কি হচ্ছে না, এটাও ভালো বলতে পারবে। বাট আমি মনে করি যদি এরকম চিন্তা করে সেক্ষেত্রে 3 ফরম্যাটে 3টা ক্যাপ্টেন হলে নাথিং রং উইথ ইট, যে করা যাবে না সেটা না। বাট তাহলে সবাই যার যার ফরম্যাট নিয়ে চিন্তা করতে পারবে বা বাড়তি কোনো প্রেশার থাকবে না যে একটা ফরম্যাটে সে প্রেশার নেবে, একটা ফরম্যাটে সে একটা অ্যাজ এ ব্যাটার হিসেবে খেলবে বা একটা বোলার হিসেবে খেলবে, তাহলে তার জন্য হয়তো ইজি হলেও হতে পারে। সত্যি কথা বলতে গেলে টি-20তে লিটন কেমন ক্যাপ্টেন হতে পারে? লিটন তো খুব ভালো মাথা ডেফিনেটলি। খালি টি-20 লিটন যে কোনো ফরম্যাটেই ক্যাপ্টেন হতে পারে আসলে। সুতরাং আমার মনে হয় যে মাথা ভালো, ক্রিকেট নলেজ ভালো, ক্রিকেট সেন্স ভালো, দলের সাথে এখন অনেক দিন ধরে খেলছে, এখন সিনিয়র প্লেয়ারই হয়ে গেছে ওরা সবাই। সুতরাং আমার মনে হয় না ব্যাট উইল বি আ ব্যাড চয়েস। সুজন ভাই, চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রায় 56 ওভার আমরা ডট বল খেলেছি, ডিপিএল চলছে, প্লেয়াররা একের পর এক ডট বল খেলে যাচ্ছে। আপনার কাছে আমার স্পেসিফিক প্রশ্ন হচ্ছে, ওয়ান ডে ক্রিকেটটা বলতে আপনি আসলে কি বোঝেন? মডার্ন ডে সাথে আমরা আসলে কতটা এগিয়েছি বা কতটা পিছিয়ে আছি? আপনি বলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা 56 ওভার প্রায় ডট বল 56 ওভার, মানে আউট অফ কত ওভার? 3টা ম্যাচ 3টা ম্যাচে 150 ওভারের মধ্যে, মানে মানে প্রায় 33% অ্যাবভ 35%। ডট বল ইজ পার্ট অফ দ্য গেম। বাট হ্যাঁ, আপনি যখন রোটেশন করতে পারবেন না তখন আপনি ইউ উইল বি আন্ডার প্রেশার, এই খুবই স্বাভাবিক কথাই। মানে যেই টিম রোটেট করতে পারে ভালো, তার টিমের জন্য ভালো। আর আমাদের বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফির উইকেট তো, যেটা আমি আইসিসি সবসময় যেটা বুঝি, ফ্ল্যাট উইকেট হয়। তো এখানে যদিও আপনি এটা মানতেই হবে অপোনেন্ট ইজ কোয়ালিটি বোলিং, বাট তার মধ্যে আপনাকে এটাই শিখতে হবে যেহেতু আপনি টপ লেভেলে যখন খেলবেন, আপনি যদি কম্পিট করে যাবেন, জিততে চাবেন, তখন আপনাকে ডট বলের সংখ্যা অবশ্যই কমাতে হবে। সেটা আমার মনে হয় যে এখান থেকেই শুরু হওয়াটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি ঢাকা লিগে দেখেন, এখানেও আপনি দেখবেন যে সব প্লেয়াররা অনেক বেশি ডট বল খেলে মানুষ আছে। তা আমার মনে হয় যে এখান থেকে বের হতে হবে। স্পিন আমাদের দেশে, কিন্তু আমি বলবো যে এবার প্রিমিয়ার লিগের উইকেট কিন্তু একদম খারাপ না। যদি কেউ বলে এটা একটা জাস্ট একটা মানে কি বলবো, মানে মানে বলার কথা বলা হবে যে উইকেট ভালো না, উইকেটটা অনেক ভালো। এখানে সিঙ্গেলস বের করেন আমার খুব, কিন্তু আমি ছেলেদেরকে কম দেখি যে কেউ স্পিডের এগেন্স্টটা তো সাবলীল ভাবে খেলতে পারছে না। কেউ ডাউন দিকে এসে যে নিচে মারবে, ডাউন দিকে আসা মানে উপরে মারতে হয়। তো এই জিনিসগুলো আসলে আমার মনে হয় আরো ইমপ্রুভ করার আমার ব্যাপার তো অবশ্যই আছে। তো ডট বলের সংখ্যাটা যদি এখান থেকে আমরা শুরু করি, তবে অবশ্যই ইন্টারন্যাশনাল ক্রিকেটে যারা ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে তারা তো সবাই ম্যাচুয়ার, তাদেরকে এইসব রেসপন্সিবিলিটি নিতে হবে যে
কারণ আপনি এটা করলে আপনি যেটা হচ্ছে যে আপনি নিজে প্রেশারে পড়তেছেন, আপনার নন স্ট্রাইকারকে প্রেশারে ফেলছেন, আলটিমেটলি একটা সময় আপনি উইকেট হারাবেন, তখন টিম আরো বাড়তি প্রেশার হবে, সেটাই হচ্ছে আসলে সত্যি কথা ইনফ্যাক্ট বলতে। 2টা ম্যাচ খেলা হচ্ছে, একটা পরিত্যক্ত হয়েছিল। আচ্ছা আচ্ছা। মানে ঢাকা লিগটা কি শুধুই টাকার জন্য খেলা নাকি আসলেই আমরা ক্রিকেটটাকে এগিয়ে নিতে চাই? না ঢাকা লিগ ইজ ভেরি কম্পিটিটিভ। ঢাকা লিগের সাথে এটা কম্পেয়ার করা হয়, ঢাকা লিগ ভেরি কম্পিটিটিভ। আপনি দেখেন এখানে ছোট বড় দল কিন্তু নাই। আপনি দেখেন বড় দলরা ছোট দলের ছেড়ে যায় অনেক সময়। তো এখানে কম্পিটিটিভনেস, এখানে টাকা তো অবশ্যই একটা ফ্যাক্টর। টাকার জন্য ছেলেরা ক্রিকেট খেলবে, এটাই খুবই স্বাভাবিক। এই বছর তো আপনারা জানেন যে টাকাটাও কমে গেছে, সেটাও একটা মানে আর্থিকভাবে ছেলেরা একটু হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে। বাট তারপরেও তারা কিন্তু এখানে সবাই চেষ্টা করে কম্পিট করার জন্য, ভালো ক্রিকেট খেলে। কারণ এটা প্রেস্টিজিয়াসও আছে, সত্যি কথা বলতে। প্রেস্টিজিয়াস, বড় টিমের জন্য প্রেস্টিজিয়াস ব্যাপারটা হয়, ছোট টিমের জন্য আসলে ব্যাপারটা হয় যে তারা জিততে চায়, ভালো করতে চায়। তো এখানে আসলে মানে শোকেস করার অনেক কিছুই আছে, টু বি ভেরি অনেস্ট। যে মানে এখানে আপনি যখন খেলবেন, এখন যেহেতু আরো টিভিতে দেখাচ্ছে বা অনলাইনে দেখা যাচ্ছে খেলাগুলা, ফ্যামিলি ফ্রেন্ডস সবাই দেখছে, তারাও কিন্তু এখন এটা অন্তোষ থাকে যে ভালো খেলতে হবে, পারফর্ম করতে হবে, বোলিং করলে উইকেট নিতে হবে, ব্যাটিং করলে রান করতে হবে। তো এইগুলো ইম্পর্টেন্ট। আমি মনে করি ঢাকা লিগ অলওয়েজ ইজ এ ভেরি ভেরি কম্পিটিটিভ ক্রিকেট, সত্যি কথা বলতে গেলে। সুজন ভাই, আমাদের সবসময় টার্গেট মানে পরের বিশ্বকাপ, এটা নিয়ে আসলে অনেক হাসাহাসি হয়। এখনো কিন্তু আবারও একই কথা বলা হচ্ছে যে পরের বিশ্বকাপে টার্গেট, এবং বলা হচ্ছে যে কোচিং স্টাফ 27 সাল পর্যন্ত থাকবে, এবং ফ্যান্টাস্টিক ফাইভ যারা বিদায় নিচ্ছে, মোটামুটি মুশফিক ছাড়া মোটামুটি সবাই তো বিদায় নিল, মুশফিক একটা ফরম্যাটে বাকি আছে। এই শূন্যতাটা আসলে পূরণ করা যাবে কিনা, কিংবা হচ্ছে 27 বিশ্বকাপ কেন্দ্রিক যে আলোচনা হচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখেন, বা আমাদের কোন কথা আগানো উচিত? অবশ্যই প্ল্যান তো করতেই হবে, বাট কিভাবে প্ল্যান করবে, প্ল্যানটা এক্সিকিউট করাটা খুব ইম্পর্টেন্ট, এবং রাইট প্ল্যানিং করাটা ইম্পর্টেন্ট। যেমন আমি এখন বলি যে 27 বিশ্বকাপ আপনি কোথায় খেলবেন, কি কন্ডিশনে খেলবেন, উইকেট ভালো হবে আপনি জানেন, আপনার স্ট্রেংথ উইকনেস কোথায় আছে, আপনি কি চান বাংলাদেশের ইনক্লুশন। যদি আপনি মনে করি যে আমি যেমন একটা সেমি অলরাউন্ডারের অভাব মনে করি বাংলাদেশ ক্রিকেটে, বা আমি ধরেন আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি একটা কথা বললাম, তা আপনি এটার জন্য কি করবেন? আপনি এই গত 6 মাসের মধ্যে, 6 মান্থের মধ্যে আপনাকে এরকম ঢাকা লিগে যারা ইয়াংস্টার বলেন, সিনিয়র প্লেয়ার বলেন, যারাই আছে এরকম ব্যাটিং অলরাউন্ডার বা বোলিং অলরাউন্ডার যারাই থাকুক, ব্যাটিং অলরাউন্ডার হতে পারে সেটা, যে কিনা 6 বোলার হিসেবে বল করতে পারবে, সেরকম প্লেয়ারদেরকে আমার মনে হয় যে নার্সিং করাটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে, যদি আপনি সাথে বিশ্বকাপের কথা চিন্তা করেন। বিকজ আপনি যখনই যাবেন, যে যেহেতু সাকিব আল হাসান খেলছে না, সুতরাং আপনার অলরাউন্ডার একটা মিসিং। তা আপনি দেখা যাবে আইদার আপনি 5টা বোলার নিয়ে খেলবে, সলভের রিস্ক ফ্যাক্টর। বিকজ আপনি যদি একটা বোলার ইনজুরি হয়, তখন আপনি কাকে দিয়ে বলেন? হাত ঘোরানোর মতো বোলার কিন্তু নাই এখন বাংলাদেশ টিমে। রিয়াদও এখন রিটায়ার করলো, রিয়াদও যেমন 4-5 ওভার বল করিত, সেটা কিন্তু আমাদের এখন কমে গেছে। তো আপনাকে এই জিনিসগুলোকে মনে রাখতে হবে। এবং আমি মনে করি যে আমরা যেটা টাইগার্স ক্রিকেটের একটা প্ল্যান ছিল, প্রোগ্রাম ছিল, সেটা কিন্তু দারুণ প্রোগ্রাম ছিল। সেটাকে আমরা কতটা ভালোভাবে করতে পেরেছি আমি জানি না, বাট আমার মনে হয় যে হেড কোচ যিনি হবে বাংলাদেশ ক্রিকেটের, তার আন্ডারে মনে হয় আরেকটা শ্যাডো কোচিং টিম লাগবে, যারা ট্যুরে যাবে, চলে যাবে, যারা মেইন কোচিং বাংলাদেশ ক্রিকেটে থাকবে। বাট একটা শ্যাডো কোচিং গ্রুপটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি, যে যারা খুব ক্লোজলি ফিল সিমন্সের সাথে, বা যে হেড কোচ থাকবে তার সাথে কাজ করবে, বা যে স্পিন বোলিং কোচ বা যে ব্যাটিং কোচ টিমের, তার সাথে যারা কাজ করে। কারণ আপনি যখনই চলে যাবেন, তখন এই ছেলেগুলোকে নার্সিং করাটা খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি মনে করতে হবে আপনার একটা 15 জনের একটা স্কোয়াড আছে, আপনি আরো 15টা প্লেয়ার রেডি রাখতে হবে। কারণ এর মধ্যে অফ ফর্ম হবে, ইনজুরি হবে, অনেক কিছু হতে পারে। কারণ আপনি যদি ইনজুরি হন, যেন আমার কথা হচ্ছে যে মুশি আর রিয়াদের জায়গায় আসলে আমরা এক্সপিরিয়েন্স পাবো কিনা, ডেফিনেটলি আপনি পাবেন না, বাট আপনি একবার পেতেও পারেন। আপনি এখন যদি চিন্তা করেন, মানে আমার ইটস টোটালি মাই ওপিনিয়ন, আমি কার সাথে কথা বলছি না, যেমন আমি মনে করি যে লিটন দাস কুড বি মানে আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়ার, ওকে আমরা এখন মিডল অর্ডার খেলার কথা চিন্তা করবো কিনা, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 4 পজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে মুশি যখন খেলবে না, যদি আমরা লিটনকে 4-এ চিন্তা করি, তাহলে হয়তো বা আমাদের একটা এক্সপিরিয়েন্স অতটা ঘাটতি হবে না। কিন্তু আপনি যখন এই মুশিরিয়াদের জায়গায় নতুন কাউকে আনবেন, ডেফিনেটলি আপনাকে নতুন আনতেই হবে, তারাই ভেরি এক্সাইটিং প্লেয়ার হবে, কিন্তু এই লেভেলের এক্সপিরিয়েন্সটা ইম্পর্টেন্ট। সুতরাং এই ছেলেগুলোকে একটু নার্সিং করে নিয়ে গেলে খুব ভালো হবে, যদি এই টিমের অনেক ট্যুর করা যায়, অনেক ম্যাচ খেলে, এবং তাদেরকে আপনি, যেটা ভাইয়ার একটা প্রশ্ন ছিল, শামীম পাটোয়ারিকে আমরা কেন ইয়েতে রাখলাম না, এরকম 15টা প্লেয়ারকে যদি আপনি রুকি কন্ট্রাক্ট দিয়ে ইয়ার লং কন্ট্রাক্ট দেন, এবং তারা বিসিবির সাথে ট্রেনিং করবে, ন্যাশনাল টিমের আন্ডার শোকেজ ট্রেনিং করবে, বাট যখন লিগ খেলা হবে, প্রিমিয়ার লিগ খেলবে, বিপিএল এর সময় বিপিএল খেলবে, ফার্স্ট ক্লাসের সময় খেলবে, বাট তারা কিন্তু অলওয়েজ একটা ট্রেনিং এর মধ্যেই থাকবে এবং স্কুটিনের মধ্যে থাকবে, তারা কি করছে, তাদের ডায়েট কি হবে না হবে। তাহলে আপনি কিন্তু যে নেক্সট পাইপলাইন অফ ন্যাশনাল টিম, তাহলে কিন্তু মানে আমরা যে বলি না যে একজনের পিছিয়ে আরেকজন, তো এটা করলে আপনি সবসময় যে একটা ছোট্ট ইঞ্জুরি হলে আপনি জানেন যে এই প্লেয়ারটা রেডি আছে। কিন্তু আপনি যখনই জানেন একটা ট্যুরে গেল, ইঞ্জুরি হলে, তখন আপনি একটা যে প্লেয়ারটা থাকবে, যে স্ট্যান্ড বাই প্লেয়ার থাকে, তারা কতটুকু রেডি থাকে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট।